ডিপ স্টেট কি এমন প্রশ্ন সবার মুখে। ডিপ স্টেট বা ছায়া রাষ্ট্র হলো একটি অদৃশ্য বা গোপন শক্তি যা নির্বাচিত সরকার বা রাষ্ট্রপ্রধানের আড়ালে থেকে রাষ্ট্রের মূল ক্ষমতা নিয়ন্ত্রণ করে। এতে সাধারণত সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, আমলা এবং প্রভাবশালী বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের গোপন নেটওয়ার্ক থাকে, যারা নিজেদের স্বার্থে নীতি নির্ধারণ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আর শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে আসছিল। যে সম্প্রতি ডিপ স্টেট নিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের বক্তব্যে আলোচনা তৈরি হয়। বক্তব্যে তিনি বলেন, 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ডিপ স্টেট। ক্ষমতায় থাকার রোডম্যাপ ও কৌশল সাজিয়ে তাদের প্রস্তাব দেওয়া হয়েছিল। তো তারা পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল যে কীভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন, সমঝোতার ভিত্তিতে। আমরা কিন্তু সেটাতে সায় দিইনি। চ্যানেল ওয়ানকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়, এই ডিপ স্টেটের সাথে কারা জড়িত। দেশের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি এর সাথে জড়িত? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই বিষয়ে বাড়তি কিছু বলা কঠিন। তারাও সুনির্দিষ্টভাবে খুব একটা জানে না। এইটাতে আমি আর অধিকতর কিছু বলা বা অধিকতর কিছু, খুব অনেক ক্ষেত্রে আসলে আমরাও তো খুব প্রিসাইসলি আসলে জানি না যে তারা কারা বা এক্স্যাক্টলি কে। এবং স্বাভাবিকভাবেই আমরা ডিপ স্টেটের যত কথা ন্যাশনালি ইন্টারন্যাশনালি শুনি, সেখানেও কিন্তু খুব ওয়েল ডিফাইন্ড না আসলে জিনিসটা কি, বা সরাসরি কেউ আসবে না যে বড় কোনো প্রতিষ্ঠান থাকলে সে নিজে সরাসরি এসে বলবে না যে আমি, সে তার পরিচয় বলে আপনাকে বলবে না যে এটা কোন। তো এটা ওদের একটা ফরম্যাট আছে, দীর্ঘদিন ধরে তারা আসলে কাজ করে। তাদের কাছে আমরা আপনার অনেক ছোট বিষয় আর কি। সরকারে থাকা অবস্থায় কি প্রস্তাব দিয়েছিল ডিপ স্টেট, তারও ব্যাখ্যা দেন এনসিপির এই নেতা। মানে একটা সরকার তো অনেক বড় বিষয়, এবং এর বাইরে ন্যাশনালি অনেক পরিবর্তন নিয়ে আসা যায়, এবং এই দীর্ঘ সময়টার মধ্যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপও পরিবর্তন করা যায় যে কোনো রাজনৈতিক দলকে। আমরা 11 সময় দেখেছি যে আসলে এটা কীভাবে হয়েছে। একটা শেখ হাসিনার সময়েও তাদের সাথে সংশ্লিষ্ট অনেকেই যারা বিভিন্ন খারাপ কাজের সাথে যুক্ত ছিল, তাদের এক ধরনের দায় মুক্তি তারা চেয়েছিল, এবং এর বাইরেও সংস্কার প্রক্রিয়া যেটা চলছিল সেটাকে তাদের মতো করে শেপ দেওয়ার একটা ব্যাপার ছিল। এভাবেই মূলত ডিপ স্টেটের স্বার্থ যখন জাতীয় স্বার্থের বিপরীতে দাঁড়ায়, তখনই দেশে ফ্যাসিবাদী ব্যবস্থা মাথাচাড়া দিয়ে ওঠে বলে জানান তিনি। এই শক্তিটা যাদের আছে, ক্ষমতাটা যাদের আছে, তারা তাদের ইন্টারেস্ট যখন ন্যাশনাল ইন্টারেস্টের বিপরীতে গিয়ে দাঁড়ায়, তখনই কিন্তু ফ্যাসিবাদ তৈরি হয়, এবং তখনই এই বিরোধী দলের উপরে দমন পীড়ন থেকে শুরু করে এই ঘটনাগুলো ঘটে, এবং তখনই আসলে দেশটা ভালোর দিকে না গিয়ে বরং আবার খারাপের দিকে যায়। বর্তমান সরকারি দলকে কথা বলতে দেখেছি, নির্বাচনের পরে আবার পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং এইগুলোর ওই যে সোশ্যাল মিডিয়ায় আসে যে আগে এবং পরে, আগে কি বলছে, এখন একদম 180 ডিগ্রি টার্ন নিয়ে অন্য কথা বলছে। তো অবশ্যই এই জিনিসগুলোর সাথেও সংশ্লিষ্টতা আছে বলেই মনে হয়। ডিপ স্টেট নিয়ে কথা বলার কারণ জানান আসিফ মাহমুদ। বলেন, আগের সরকারের রোডম্যাপটা অনেকটাই ব্রুটাল ছিল। সেই সময়ে ডিপ স্টেটের রোডম্যাপ ছিল যেন বিএনপির নেতাদের সাজা মওকুফ না হয়। তারা এমন একটা পরিবেশ রাখতে চেয়েছিল যেখানে বিএনপি নিজে থেকে নির্বাচনে যেতে চাইবে না। আমি এই কথাটা বলেছিলাম মূলত এই আগের সরকারের যে একটা গুডউইল ছিল, এবং সেখানে রোডম্যাপটা কিন্তু ছিল খুব ব্রুটাল। রোডম্যাপটা ছিল যে বিএনপির নেতাদের সাজা মওকুফ না করে এমন একটা পরিবেশ রাখা যেখানে বিএনপি নির্বাচন চাইবে না। সাবেক এই উপদেষ্টা মনে করেন, ডিপ স্টেট নিয়ে নানান শঙ্কা রয়েছে। তাদের সত্যিকারের চেহারাগুলো থাকে পর্দার আড়ালে, ঠিকভাবে সংজ্ঞায়িত করাও কঠিন। ফলে অনেক ক্ষেত্রেই তারা রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।